আপনার যে গত বছর 2025-এর যে 12 দিনের যুদ্ধটা হয়েছিল, যেটা যত সহজভাবে দেখছিলাম আমরা, ইসরায়েলের জঙ্গি বিমান বা মার্কিন, তো পরে B2 আসলো, যত সহজে ঢুকে আঘাত করতে পারছিল, ও এত সহজ মনে হবে না। এই কথাটাই বারবার কিন্তু ইরানের জেনারেলরা বলার চেষ্টা করছে। জেনারেলরা তো বলতেছেই, আপনার কাউন্টার আপনি যদি দেখেন, ইসরায়েলি যে সাবেক সেনা নেতৃবৃন্দ এবং একজন মন্ত্রী, সে বলেই দিয়েছে যে আসলে এইবারের আক্রমণটা খুব মারাত্মক। এবং আপনি গতকাল ইসরায়েলের যত কমান্ডিং লোকজন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনা, নৌ বিমান, গোয়েন্দা, সবাই কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বাংকার। হ্যাঁ, তারা আন্ডারগ্রাউন্ডে থেকেই তারা মিটিং করতেছে, সিদ্ধান্ত নিতেছে। তার মানে ইরানিরা যা বলছে এটা যে মোটামুটি সত্যের কাছাকাছি, সেটা ইসরায়েলিরাই প্রমাণ করছে। সেটা আসলে যুদ্ধটা এই পর্যায়ে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো রয়েছি। বরাবরের মতো আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আতিক ভাই, একটা বিষয় আপনার কাছে জানতে, সেটা হচ্ছে আমরা এবারে দেখেছি দ্বিতীয় দফায় যখন ট্রাম্প ক্ষমতায় আসলেন, কিছু কিছু বিষয়ে উনি খুব বিতর্কিত সিদ্ধান্ত নিলেন। প্রথমে আমরা দেখলাম অভিবাসন যে আইনটা, সেটা ধরে হ্যান্ডকাপ করে বিমানে পাঠিয়ে দিচ্ছে, ছোট বাচ্চা রেখে দিচ্ছে, অনেক কিছু। তারপরে যেটা সবার উপরে আসলে সেটা হচ্ছে ট্যারিফ। বিভিন্ন দেশে আমরা বিভিন্ন জন বলছে ট্যারিফ যুদ্ধ, শুল্ক আরোপ, তার সাথে চুক্তি করছে না, বাড়িয়ে দেওয়া 25%, 50%। চায়নার সাথে আমরা দেখেছি যে 100% চলে গেছিল এক পর্যায়ে। সেই যে আপনার শুল্কের এটা বিরোধিতা করে এটা অবৈধ ঘোষণা করছে। আমরা জানতাম যে একটা রায় আসবে, এবং সেই রায়টা আসছে। সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেট এটাকে, সর্বোচ্চ আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটাকে অবৈধ ঘোষণা করছে। এবং ট্রাম্প সাহেব তো চেয়েছেন তার বিরুদ্ধে এত বড় কথা বলো, এবং উনি একটা কথা বলছেন যে সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত। তো আপনি এটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যেভাবেই ব্যাখ্যা করি, মানুষ তো, আর মানুষের মধ্যে মানবিক অনুভূতি গুলো থাকে, এবং ওদের তার মধ্যে আবার আমরা ঠিক বুঝতেছি না যে ওদের ডিপ স্টেট আসলে কিভাবে চাচ্ছে। এইখানে এমনও হতে পারে যে ওদের ডিপ স্টেট সব ক্যালকুলেশন করে দেখতেছে যে এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধে জড়ানোটা একটা মুশকিল ঝামেলা তৈরি হবে অতিরিক্ত তাদের অর্থনীতির জন্য। এই কারণে তারা এই যুদ্ধ থেকে সরে যাওয়ারও এটা একটা কৌশল হতে পারে, যে ঠিক আছে আমরা যুদ্ধ করতেছি, ট্রাম্প করতেছে, কিন্তু আবার এর থেকে বেরিয়ে যাব। এই জন্য তাকে একটা মাস্টার স্ট্রোক করে দিল কোর্টের মাধ্যমে। আপনি জানেন 6-3 ভোটে, মানে মার্কিন 9 জন বিচারক থাকে ওই জুরি বোর্ডে, সর্বোচ্চ আদালতের, সুপ্রিম কোর্ট মার্কিন। সেইখানে 9 জনের মধ্যে 6 জনই এটার এই ট্রাম্পের যে ট্যারিফ এর বিরুদ্ধে তারা রায় দিয়েছে, যার ফলে এইটা একটা মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি নির্ধারণের ক্ষমতার বিষয়টা মার্কিন আদালত স্পষ্ট করেছে যে আপনি যা কিছু করতে পারেন, এই ক্ষমতাটাই আপনার নাই। আর ট্রাম্প বলতেছে যে না, এটা আমার ক্ষমতা আছে এবং তোমাদেরই উল্টা লজ্জিত হওয়া উচিত। তো কিন্তু দেখা গেছে যে না, মার্কিন জনগণের মধ্যেও এটা নিয়ে আছে, এবং এটা করার ফলে এখন যেটা স্বাভাবিকভাবে আমরা জানি, মানে ট্রাম্প যত ট্যারিফ আরোপ করেছিলেন পৃথিবীর সকল দেশের সাথে, এই সমস্ত যে ইভেন বাংলাদেশের সাথে, এই সব চুক্তিগুলো বাতিল হয়ে যাবে, অবৈধ যেহেতু ঘোষণা করছে। শুধু বাতিলই হয়ে যাবে না, এখানে আরো একটা বিষয় চলে আসছে যে এই কয়দিন যে এই চুক্তির আওতায় অলরেডি 175 থেকে 200 বিলিয়ন ডলার মার্কিন গভর্নমেন্ট যে ট্যাক্স আদায় করছে, এই ট্যাক্সটা কিভাবে ফেরত দিবে, এই রায় কিন্তু আবার সেইটা বলা নাই। আচ্ছা, তো যার ফলে এখন আরেকটা মামলার দিকেও যাচ্ছে। তো যতই হোক, এবং ট্রাম্প তার এই বক্তব্যে তার মানে এই যে আদালতের বিরুদ্ধে যে যখন বক্তব্য দিতেছে যে তোমরা আমার বিরুদ্ধে ভুল করতেছো, তোমাদের লজ্জিত হওয়া উচিত, এবং একই সাথে সে বলতেছে যে কিছু বিচারপতির মধ্যে দেশপ্রেমের অভাব আছে, এই কারণেই তারা এই রায় দিয়েছে। হ্যাঁ, সংবিধানের প্রতি তারা অবিশ্বস্ত আচরণ করেছেন। এবং শুল্ক আরোপের ক্ষেত্রে সে বলছে যে আমি আন্তর্জাতিক আলোচনায় খুবই বিনয়ী ছিলাম এবং আদালতকে প্রভাবিত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন হইল। এবং তার বক্তব্যের মধ্যে সে বলতেছে যে এগুলোর মাধ্যমে সে মার্কিনীদের অর্থনৈতিক মুক্তি আনার চেষ্টা করছে, এবং এর ফলে শেয়ার বাজারের মধ্যে যে তার সাফল্য আসছে এগুলো সে তুলে ধরেছে। কিন্তু তার মার্কিন অর্থনীতিবিদদের একাংশ মনে করেন যে শুল্ক নীতি স্বল্প মেয়াদে কিছু শিল্পকে রক্ষা দিলেও দীর্ঘমেয়াদে যে মার্কিন আমদানি ব্যয় বৃদ্ধি এবং ভোক্তা পর্যায়ে মূল্য ঘটবে। হ্যাঁ,
তো এবং এইটা করে এখন যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্যর যে বিষয়টা, এইটা আবার সবার সামনে চলে আসলো এবং এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করলো মার্কিন বিচার বিভাগ। এবং তবে ট্রাম্পের সমর্থকরা এটাকে বলতেছে যে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক সিদ্ধান্ত বলতেছে। কিন্তু এখন এই যে মার্কিন বিশেষ করে বাণিজ্য নীতি, জাতীয় নিরাপত্তা ও বিচার বিভাগের স্বাধীনতা, এই তিনটি প্রশ্ন মার্কিন রাজনীতিকে প্রভাবিত করতে শুরু করবে আবার। তবে যেভাবেই হোক, এটা যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একটা মানে জনরায়েরও একটা প্রতিফলন, মানে মার্কিন আদালতই শুধু গেল না এবং সবকিছু মিলে আদালত, ব্যবসা, রাজনীতি সবকিছুতে মার্কিন জনগণ কিন্তু ট্রাম্পের যে জনপ্রিয়তা এখন কিন্তু নিম্নমুখী। আচ্ছা, এটাই আমি আসতাম আপনার কাছে। সেটা হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আমরা জানি নভেম্বরে একটা মধ্যবর্তী নির্বাচন আছে এবং আমাদের ট্রাম্প সাহেবের কিন্তু রেকর্ড আছে, 2বার তিনি ইমপিচমেন্ট হয়েছিল প্রথম দফায়। এইবারে কি হবে? এবারে আপনার মনে করেন যে এতগুলো বিতর্কিত ইস্যু, তার মধ্যে আপনার আবার ইরানকে নিয়ে নতুন একটা সমস্যা সৃষ্টি করা, সবকিছু মিলে এই যে কোর্টে বাতিল হলো, আপনি বলছেন যে জনগণের একটা রায় প্রতিফলিত হয়েছে এই কোর্টের রায়ের মাধ্যমে। তো এই মধ্যবর্তী নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন, যেটা নভেম্বরেই হবে? না, এই নির্বাচনের আগে এখন ট্রাম্প যেটা করবে, এই তার মধ্যে ইরান যুদ্ধের চাপ, এই যে ট্যারিফ চাপ এবং আইসের মাধ্যমে সে অভ্যন্তরীণ একটা চাপের ইমিগ্রেন্টদের ধরতেছে। এবং আপনি জানেন বাংলাদেশে একজন মহিলার ভিডিও সমানে ছড়িয়ে পড়েছে, সে লিগাল সব কাগজপত্র এবং মার্কিন পাসপোর্ট হোল্ডার, তাকে পর্যন্ত তার গাড়ি থেকে টেনে হিস্ট্রি নিয়ে গেছে এবং সেই মহিলা একটু পঙ্গু টাইপের। তো এই ধরনের অমানবিক কাজগুলা করতেছে এবং কিছুদিন আগে একজন মার্কিন নাগরিককে পরপর চেপে ধরে 11টা গুলি করে মারছে। তো এগুলা কিন্তু মার্কিন সমাজে খুব রিয়াকশন হইতেছে এবং মার্কিন সমাজে কিন্তু আমাদের মতো না যে রিয়াকশন করলে চাপ নেয় না, কিন্তু ওখানে কিন্তু রিয়াকশন হইলে এটা খুবই প্রভাব পড়ে সরকারি। এবং এই মুহূর্তে তাই ট্রাম্প যেটা অন্যান্য বিকল্প তৈরি করার চেষ্টা করবেন, যেমন এর মাধ্যমে এমন হতে পারে যে নতুন আইন প্রণয়নের জন্য কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করবেন যে আমি যেগুলা করতেছি এগুলার পক্ষে আইন তৈরি করো, আরো শক্তিশালী আইন। কিন্তু এই ভিন্ন আইনের ভিত্তি, যেমন এর মধ্যে যেগুলো এই শুল্ক আরোপটাকেও সে আইনি পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করবে, আইসের বিষয়গুলোকে আরো শক্তিশালী ইমিগ্রেন্ট আইন করার চেষ্টা করবে। কিন্তু এগুলি আসলে খুব বেশি হালে পানি পাবে না। কিন্তু সে যেটা করতে পারে, ওই যে আমাদের ভারত পাকিস্তান যেটা করে, দেশের আভ্যন্তরীণ সমস্যা হলে সীমান্তের দিকে সেটা নিয়ে যায়, দৃষ্টিটা ফিরে দিল। তো ট্রাম্পও এই মুহূর্তে ওই 10 দিন 10 দিন এগুলা বইলা মানে এইসব আভ্যন্তরীণ চাপটা মিলে সত্যি সত্যি মানে ইরানের উপর সে আক্রমণ দ্রুত করে ফেলে, তাহলে এখান থেকে যাতে তাদের জনরোষ কমে গেল এবং সবার দৃষ্টি তখন ওই দিকে। কারণ স্বাভাবিকভাবে যখন ধরেন আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি হবে, সিম্পেথিটা তখন সে গেইন করার চেষ্টা করবে, তো সেই গুটির চালটা দেওয়ার চেষ্টা করতে পারে ট্রাম্প। তো সুপ্রিয় দর্শক, বিশেষ সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেন সেটা আমাদের জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি কোনো বিষয় জানতে চান, যে অনেক দর্শক জানতে চান, বা আপনারা আরো বেশি যদি অন্য কোনো বিষয় সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে তথ্যবহুল আলোচনা এবং আপডেট আলোচনা করার জন্য। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।